হ্যালো মাদারীপুর, ঘুরতে হবে ভরপুর, তাই যাচ্ছি মাদারীপুর। আজকে মাদারীপুরের সমস্ত সৌন্দর্য আমি আর আপনি একসাথে উপভোগ করব। তো চলুন একসাথে উপভোগ করা যাক। আজকের এই ভিডিওতে মাদারীপুরের সমস্ত সৌন্দর্য আপনার সামনে তুলে ধরবার সাথে সাথে কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন দেবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো গাইস, ইটস মি লাক্সু এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ মাদারীপুর। মাদারীপুর বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। পঞ্চদশ শতাব্দীর সুফি সাধক শাহ মাদার রহমাতুল্লাহ ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে সিরিয়া হতে সুলতান ফিরোজ শাহের শাসন আমলে ভারতের পরে বঙ্গের নানা স্থানে ভ্রমণ করেন। তার পূর্ণ নাম ছিল হযরত বদিউদ্দিন আহমেদ জিন্দা শাহ মাদার রহমাতুল্লাহ। ধারণা করা হয় তার মাদার নাম অনুসারে এই অঞ্চলের নাম রাখা হয় মাদারীপুর। আপনি যদি আপনার ট্রাভেলিং টাইমে সুন্দর ট্রাভেল টি শার্ট পরে ট্রাভেলিং করতে চান তাহলে অবশ্যই এই ট্রাভেল টি শার্টটি অর্ডার করতে পারেন। অর্ডারের লিঙ্ক থাকছে ভিডিও ডিসক্রিপশনে কিংবা স্ক্রিনে দেখানো নাম্বার থেকেও অর্ডার করতে পারেন। আর এরকম ট্রাভেল টি শার্ট কিংবা ট্রাভেল গেজেটস পেতে এখনই ভিজিট করুন লাক্সু পয়েন্ট ফেসবুক পেজে, চাইলে ওখান থেকেও অর্ডার করতে পারেন। ঢাকা থেকে খুব সহজেই মাদারীপুর যাওয়া যায়। ঢাকার যাত্রাবাড়ি থেকে সার্বিক নামে একটি বাস পেয়ে যাবেন, যেখানে আপনার মাদারীপুর যেতে ভাড়া লাগবে 300 টাকার মতো। এবং দক্ষিণবঙ্গের অনেক বাসই আছে যেগুলো আপনাকে মাদারীপুরের কাছাকাছি নামিয়ে দিতে পারবে। আমার পিছনে যে সুন্দর মসজিদটি দেখতে পাচ্ছেন, এই মসজিদটির নাম হচ্ছে ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ মসজিদ। মাদারীপুর জেলার শিবচর উপজেলার সূর্যনগরে এই সুন্দর মসজিদটির অবস্থান। এই মসজিদটি নির্মাণ করতে সময় লেগেছিল 3 বছর। 2020 সালের ডিসেম্বরে এই মসজিদটির কাজ শেষ হলেও 2021 সালে এই মসজিদটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। নুরে আলম চৌধুরী পারিবারিকভাবে নিজস্ব অর্থায়নে এই সুন্দর মসজিদটি নির্মাণ করেন। এই দৃষ্টিনন্দন মসজিদটি দেখতে সকাল থেকেই ভিড় জমে দর্শনার্থীদের। সকালে একরকমের ভিউ পাওয়া যায়, দুপুরে একরকমের ভিউ পাওয়া যায়, বিশেষ করে সন্ধ্যার আগ মুহূর্তে খুব সুন্দর একটি ভিউ পাওয়া যায়। আর আপনি যদি রাতে আসেন তাহলে মসজিদটিকে আপনার ফুল মনে হবে, ঠিক আছে? এর লাইটিং এর কারণে মসজিদটিকে একেবারে ফুলের মতো সুন্দর লাগে। এই দৃষ্টিনন্দন এই মসজিদটি দেখতে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করে থাকে। আমি যেমন আসি আজকে, এখানে অনেক দর্শনার্থী আছে যারা এই মসজিদটিকে দেখতে আসে। সুন্দর এই মসজিদটি আপনার মন কেড়ে নিবে, এটি আমি গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি। আসলে এই মসজিদটি দেখতে খুবই সুন্দর। আপনি যদি বিকালবেলাতে এখানে আসেন তাহলে দিনের এবং রাতের দুটারই ভিউ দেখে আপনি ঢাকা ব্যাক করতে পারবেন। সো মসজিদটির সৌন্দর্য খুব ভালো করে উপভোগ করতে হলে অবশ্যই বিকালবেলাতে আসবেন। আমি এখন আছি মাদারীপুরের সবথেকে জনপ্রিয় একটি জায়গাতে। এটি হচ্ছে শকুনি লেক। আসলে কাগজে কলমে শকুনি লেক হিসেবে উল্লেখ থাকলেও কিন্তু এটাকে মাদারীপুরের লেক হিসেবে সবাই চিনে থাকে। আর এই লেকটা অনেক বড়। এই লেকের ইতিহাস সম্পর্কে যদি বলতে যাই, তখনকার জনৈক রাজা প্রজাদের পানির অভাব নিরসনের জন্য এত বড় লেক খনন করে, যা এখন বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। আসলে এখানে আসলে আপনি কি পাবেন না, সব কিছুই পাবেন। এখানে হাঁটার রাস্তা আছে, বসার জায়গা আছে, কফি শপ আছে, তারপর হচ্ছে বড় ওয়াচ টাওয়ার আছে, কি নেই সব কিছুই এখানে আসলে আপনি পাবেন। আর এই লেকটা অনেক বড়, আপনার ঘুরে দেখতে হলে অনেক সময় নিয়ে আসতে হবে। আর সাথেই রয়েছে হচ্ছে শিশু পার্ক। আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে শিশু পার্কে খুব ভালো সময় কাটাতে পারবেন। সো আমি মনে করি মাদারীপুরবাসীর এই যে লেকটা আসলে গর্ব করার মতো একটা লেক। অ্যান্ড বিনোদন কেন্দ্র হিসাবে আমি বলতে পারি যে নাম্বার 1 বিনোদন কেন্দ্র হচ্ছে এই মাদারীপুরের লেক বা শকুনি লেক। সো আপনি যদি মাদারীপুর ভ্রমণে আসেন অবশ্যই এই লেকটা হয়ে যাবেন। অ্যান্ড এই লেকে আশেপাশে সমস্ত জায়গা ঘুরে দেখবেন, আপনার ভীষণ ভালো লাগবে। লেক থাকবে আর সেখানে বোট রাইড থাকবে না, সেটা কি করে হয়? তো এখানে আসলে আপনি বোট রাইড পেয়ে যাবেন। যদি এখানে কাইকিং নেই, কাইকিং থাকলে আরও বেশি মজা হতো। আর এখানে বোট আছে, আপনি হচ্ছে পায়ে তে হচ্ছে পেট্রোল দিয়ে আপনি
বোট চালিয়ে এই লেকটাকে উপভোগ করতে পারবেন। আর এখানে রেন্টটা এখন বর্তমানে যে আধা ঘন্টার জন্য 250 টাকা, আপনি 3 থেকে 4 জন উঠতে পারবেন বা 4 থেকে 5 জন এখানে উঠতে পারবেন। সো আপনি কিন্তু লেকটাকে সবভাবেই উপভোগ করতে পারবেন। তো অবশ্যই মাদারীপুরে আসলে এখানে আসবেন। লেকের পাশে আপনি একটি শিশু পার্ক পেয়ে যাবেন, মানে শিশুদের একটি পার্ক আছে। শিশু পার্কটি ছোট, কিন্তু শিশু পার্কটি ছোট হলেও এর রাইডের সংখ্যা কিন্তু অনেক বেশি। আসলে এখানে আসলে শিশুরা খুবই মজা করতে পারবে, কারণ এখানে শিশুদের জন্য অনেক রাইড আছে। আমার পিছনে আছে টয় ট্রেন, তারপর হচ্ছে সুইং চেয়ার, আমি অনেক নামেই জানি না। বাট এখানে যদি শিশুরা আসে স্বল্প একটু জায়গার মধ্যে খুবই মজা করতে পারবে। অলরেডি অনেক বাচ্চা কাচ্চা এখানে আসছে, অ্যান্ড তারা হচ্ছে তাদের নিজেদের মতো করে মজা করছে ফ্যামিলি মেম্বারকে নিয়ে। আসলে লেকের পাড়ে এরকম খুব সুন্দর একটা শিশু পার্ক করা আসলেই সুন্দর হয়েছে বিষয়টা। যারা ফ্যামিলি নিয়ে এই লেকটাকে ঘুরতে আসে, তাদের সাথে যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে তারা এখানে এসে খুবই মজা করতে পারবে। আমার পিছনে যে মন্দিরটি রয়েছে এটি হচ্ছে রাজা রাম মন্দির। স্থানীয় লোকেরা এটিকে খালিয়া জমিদার বাড়ি মন্দিরও বলে থাকে। প্রায় 400 বছরের পুরনো এই জমিদার বাড়ি এবং এই মন্দিরটি 1700 সালের প্রথম দিকে নির্মাণ করা হয়েছিল, এবং যেটি নির্মাণ করেছিলেন স্থানীয় জমিদার রাজা রামমোহন। এই জমিদার বাড়ি নিয়ে কথিত একটি গল্প আছে, সেটি হচ্ছে রাজা রামমোহন রায় যখন ছোট ছিলেন, তার মা বাবা ছিলেন উজানি যে রাজবাড়ি আছে সেই রাজবাড়ির দাসী। তারা যখন ওই রাজবাড়িতে কাজ করতে যেত, তখন এই যে ছোট রাজা রামমোহনকে এখানে উঠানে রেখে যেত, এবং উঠানের পাশেই একটি ফণি মনসা গাছ ছিল। সেই গাছটার নিচেই তিনি বসে থাকতেন, এবং যত ঝড় বন্যা বৃষ্টি বাদল যাই আসুক না কেন ওই গাছটা তাকে রক্ষা করত। তো এই বিষয়টা এলাকায় জানাজানি হয়, এবং এক পর্যায়ে উজানি যে জমিদার আছে সেই জমিদারের কানে চলে যায়, এবং তিনি ওই রাজা রামমোহন রায়কে ডেকে নেয়, মানে ছোট রাজা রামমোহন রায়কে ডেকে নেয়, এবং তার পিঠে একটি রাজতিলক লক্ষ্য করেন। সেই রাজতিলককে কেন্দ্র করেই এই যে খালিয়া যে জায়গাটা আছে এই জায়গার জমিদারিত্ব এই রাজা রামমোহন রায়কে দিয়ে দেয়, এবং তার মা বাবাকে দাসী থেকে মুক্তি দেয়। এখন এই খালিয়া জমিদার বাড়ির অস্তিত্ব নাই বললেই চলে, শুধুমাত্র এই মন্দিরের অস্তিত্বটাই আছে। আর মন্দিরটি দেখতে খুবই সুন্দর, দোতলা বিশিষ্ট মন্দির, এবং খুব সুন্দর করেই কারুকার্য করে মন্দিরটিকে বানানো হয়েছিল বা নির্মাণ করা হয়েছিল, যেটি এখনও এখানে আসলে আপনি দেখতে পারবেন। সুতরাং মাদারীপুর যারা ভ্রমণে আসবেন এবং মাদারীপুর ইতিহাস নিয়ে যারা একটু ঘাটাঘাটি করেন, তারা এখানে আসবেন, দেখবেন, আপনার ভীষণ ভালো লাগবে, কারণ এই মন্দিরটি আসলেই দেখতে খুবই সুন্দর। বর্তমানে এখন আমি আছি মাদারীপুরের অন্যতম বিখ্যাত শ্রী শ্রী গণেশ পাগল সেবাশ্রমে। 1255 বঙ্গাব্দে কোটালীপাড়া উপজেলায় সাধু পুরুষ গণেশ পাগল জন্মগ্রহণ করেন। গণেশ পাগলের পিতা শিরোমণি এবং মাতা নারায়ণী দেবী উভয় শ্রী শ্রী নারায়ণ দেবের উপাসক ছিলেন। শ্রী শ্রী নারায়ণ ঠাকুরের আশীর্বাদে গণেশ পূজার দিনে একটি পুত্র সন্তান জন্ম হয়, এবং তার কারণেই সেই সন্তানের নাম গণেশ রাখা হয়। প্রায় 140 বছর আগে 13 কেজি চাল এবং 13 টাকা নিয়ে 13 জন সাধু 13ই জ্যৈষ্ঠ এই কুম্ভ মেলা আয়োজন করে, এবং এই মেলাটি ভারতের যে কুম্ভ মেলা আছে সেই মেলা অনুসারেই এখানে গণেশ পাগলের সেবাশ্রমে এই মেলাটি শুরু করা হয়। গণেশ পাগলের অনুসারীদের জন্য 1312 বঙ্গাব্দে মাদারীপুরের রাজুর উপজেলার কদমবাড়ি দিঘির পাড় এলাকায় প্রায় 365 বিঘা জমিতে গণেশ পাগল সেবাশ্রম গড়ে তোলা হয়। আসলে এই আশ্রমটি হচ্ছে ঐতিহাসিক একটি আশ্রম, কারণ এটি 140 বছরেরও পুরনো একটি আশ্রম, এবং এই আশ্রমটি অনেক বড়, প্রায় 9 কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে এই আশ্রমটি নির্মিত, এবং এখানে মেলা হয়, অনেক বড় মেলা হয়, এবং বলা যায় যে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় কুম্ভ মেলাটি হচ্ছে এই গণেশ পাগল সেবাশ্রমে আয়োজন করা হয়। আসলে জায়গাটি অনেক বড়, আপনি যদি এখানে আসেন ঘুরে ফিরে মন্দিরগুলোকে দেখে খুব সুন্দর সময় পাস করতে পারবেন। আমার পিছনে যে বাড়িটির ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মিঠাপুর জমিদার বাড়ির ধ্বংসাবশেষ।
এই জমিদার বাড়িতে কোনো শিলালিপি বা কোনো নথিপত্র না থাকার কারণে এই বাড়ির ইতিহাস সম্পর্কে জানা যায়নি, কিংবা এই বাড়ি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, কিংবা এই জমিদার বাড়ি কত সালে তার জমিদারিত্ব শুরু করে সেটি সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। আপনি এখানে আসলে ভয় পাবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি। ছোট, একেবারে ছোট হচ্ছে ধ্বংসাবশেষ যে জমিদার বাড়ি, এই জমিদার বাড়ির অবস্থা এমন যে আপনি যদি একা আসেন আর যদি এটার ভিতরে প্রবেশ করেন আপনি অবশ্যই ভয় পেতে বাধ্য হবেন। এর অবস্থা একেবারে প্রচুর খারাপ, অ্যান্ড গাছগাছালিতে একেবারে ভরপুর হয়ে গেছে। আসলে এই মিঠাপুর জমিদার বাড়ির অস্তিত্ব প্রায় একেবারে বিলীন। আমার পিছনে ছোট একটি ঘর দেখতে পাচ্ছেন, এটি প্রায় একেবারে বিলীন অবস্থা। তার পাশে আরেকটি বিল্ডিং রয়েছে, সেখানে এখন মানুষজন থাকে। আর এই পাশে আরেকটি বিল্ডিং আছে, সেটাতেও হয়তো বা মানুষজন থাকতে পারে। এবং আমার সামনে রয়েছে, বা মিঠাপুকুর জমিদার বাড়ির ঠিক পাশেই রয়েছে একটি দিঘি। সেই দিঘিতে শান বাঁধানো একটি ঘাটলাও রয়েছে, এবং রাস্তার পাশে একটি মঠ রয়েছে, যেটা জমিদার বাড়ির অস্তিত্বকে একটু হলেও ধরে রাখার চেষ্টা করেছে। আমার পিছনে যে বড় দিঘিটি দেখতে পাচ্ছেন, এই দিঘিটির নাম হচ্ছে সেনাপতির দিঘি। আসলে এই দিঘিটি অনেক বড়, আর এই দিঘিটির অবস্থান হচ্ছে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার আমরাতলা এবং খাতিয়াল গ্রামের মধ্যেই আর কি অবস্থিত। আসলে দিঘিটি অনেক বড়, আপনি যদি এখানে আসেন দিঘিটি দেখলে আসলেই অবাক হয়ে যাবেন। 1665 সালের 24শে ডিসেম্বর শায়েস্তা খাঁর বড় ছেলে বুজুর্গ উমেদ খাঁর বিশ্বস্ত সেনাপতি ইসলাম খাঁ প্রায় 1500 একর জায়গা জুড়ে এই দিঘিটি খনন করে। জনশ্রুতি রয়েছে মোগল সম্রাট জাহাঙ্গীরের আমলে সুবেদার শায়েস্তা খাঁর নেতৃত্বে উমেদ খাঁ চট্টগ্রাম থেকে মগ জলদস্যুদের বিতাড়িত করে ঢাকায় আসার পথে কিছুদিন কালকিনি উপজেলার বালিগ্রাম ইউনিয়নের মধ্যবর্তী আমরাতলা ও খাতিয়াল এলাকায় অবস্থান করেন। সেই সময় এলাকার জনগণদের পানির অভাব দূর করার জন্য এই দিঘিটি খনন করেছিলেন। সুন্দর এই দিঘিটি অনেক বড়, আপনার এখানে আসলে ভীষণ ভালো লাগবে। আর মাদারীপুরের ঐতিহ্যবাহী একটি দিঘি হচ্ছে কিন্তু এই সেনাপতির দিঘি। আর এখানে কিন্তু ছুটির দিনে অনেকেই ঘুরতে আসে এবং পিকনিকেও কিন্তু অনেকে আসে। সো আপনার যদি সময় হয় এবং মাদারীপুর ঘুরে দেখার যদি বিন্দুমাত্র ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আপনার আসতে হবে এই সেনাপতির দিঘিতে। যাতায়াতের সমস্ত কিছু ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আশা করি ওখান থেকে চোখ বুলিয়ে নেবেন, তাহলে আপনাদের জন্য খুবই ভালো হবে। সো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।